আমরা এখন যে স্লাইডটা দেখছি এটা সবাই দেখেন, সবাই ফাইন্ড আউট করতে পেরেছি কিনা? এটা বোধহয় অনেকবারই দেখাইছি আমি, তাই না? সবার কাছে যে ইনস্ট্রাক্টর স্লাইডের পিডিএফ ফাইলটা আছে, সেখানে কিন্তু এই জিনিসটা আছে, তাই না? লেসন ওয়ানটা। হ্যাঁ। হ্যাঁ। তা আমরা কিন্তু ফাউন্ডেশন থেকেই বের হতে পারি নাই, কারণ ফাউন্ডেশন থেকে আমরা চলে গিয়েছিলাম আসলে অ্যাজাইলে চলে গিয়েছিলাম, ঠিক আছে? এই যে প্রথম যেটা ফাউন্ডেশন। তো বাকি যে কয়েকটা টপিক আছে আমরা বলেছিলাম সব টপিকগুলি বিজনেস এনভায়রনমেন্ট নিয়ে, ঠিক আছে না? এবার এখান থেকে 8% কোশ্চেন আসবে মেইনলি। তো আমরা আজকে এই সবগুলো টপিকই কভার করব। আমরা যেটা করেছিলাম, আপনাদের এগুলো সবকিছু জানা আছে। আমি যাচ্ছি যে আমরা আসলে গিয়েছিলাম হচ্ছে এই যে 20 নম্বর স্লাইড পর্যন্ত, এই যে এখানে গিয়েছিলাম আমরা। এখান থেকে আমরা যেহেতু এখানে দেখেন এই যে এটা হচ্ছে প্রেডিক্টিভের চিহ্ন, এটা হচ্ছে কিসের, অ্যাজাইলের, আর এটা কিসের চিহ্ন, হাইব্রিড। হাইব্রিডের। তখন আপনারা কিন্তু এগুলো পড়লে সবাই দেখবেন যে সব চেনা। এখন আপনি সব পড়েছেন, প্রোডাক্ট ওনার কি, হ্যাঁ, প্রজেক্ট টিম বা ডেভেলপমেন্ট টিম কি, স্কাম মাস্টার, হ্যাঁ, অ্যাজাইল কোচ বা অনেকে অ্যাজাইল ফ্যাসিলিটেটর বলে। সো এগুলো কিন্তু আমরা অলরেডি পড়েছি। এই টেবিলটা এখন আপনারা পড়লে আমার মনে হয় না যে আর কোনো প্রবলেম হওয়ার কথা। তো এখান থেকে এসে আমরা যেহেতু অ্যাজাইল প্র্যাকটিস গাইডটা পড়লাম, এবং খুবই অ্যাজাইল প্র্যাকটিস গাইড পড়া মানে আসলে যারা শুধু অ্যাজাইল প্র্যাকটিস করে তাদের কিন্তু পড়াশোনা মোটামুটি বেসিকটা আমরা শিখে ফেলেছি। হ্যাঁ, যত সফটওয়্যার ফার্ম বা যারা বলতেছে যে আমরা অ্যাজাইল প্র্যাকটিস করি, তাদের কোর জিনিসগুলো কিন্তু আমরা নিজেরা শিখে ফেলেছি এই ক্লাসে, অলরেডি 2টা ক্লাসে। এখন আপনারা যে কোনো জায়গায় যদি কেউ অ্যাজাইল নিয়ে কথা বলে, হ্যাঁ, অ্যাটলিস্ট ইউ উইল আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, এবং আপনি কন্ট্রিবিউট করতে পারবেন, কথা বলতে পারবেন। আর অ্যাজাইল আসলে আরো অনেক বিষয় নিয়ে আছে, সবকিছু নিয়ে অনেক ডিটেল আছে। যেমন আমরা স্টোরি পয়েন্ট নিয়ে বলছিলাম, ইউজার স্টোরি নিয়ে বলেছিলাম। এগুলো নিয়ে দেখবেন যে অনেক অনেক বই আছে। রেট্রোস্পেক্টিভ কিভাবে করতে হবে এটা নিয়েও বিশাল বিশাল লেখা আছে, বই আছে দেখবেন একটা। অনেক ওয়েবসাইট আছে শুধু রেট্রোস্পেক্টিভ কিভাবে করতে হবে সেটার ধারণা নিয়ে। সেগুলো অনেক বিশাল। সেগুলো তো সব যার যার প্র্যাকটিস দিয়ে সবাই এটাকে আরো হম মানে প্র্যাকটিস করতেছে, নতুন নতুন জিনিস আসতেছে। তো সেগুলো তো আসতেই থাকবে, কিন্তু আমাদের কোর যে নলেজটা, হ্যাঁ, যে অ্যাজাইল ভ্যালুস, তারপরে 12 প্রিন্সিপালস এবং অ্যাজাইল মাইন্ডসেট, এইটা আসলে অ্যাজাইলের যে কোনো প্র্যাকটিসের ধারণা। আর সবচেয়ে বেশি যেগুলো ইউজ হয় অ্যাজাইলে স্ক্রাম এবং কানবান, সেটা নিয়ে আমরা অনেক শিখেছি। হুম? ফলে যেই যে আলোচনা করতে কেন দেখবেন যে এগুলোর আশেপাশেই ঘুরবে। হ্যাঁ, তো আমরা এখন যে স্লাইডটাতে আসলাম, এখানে আমরা আসলে পিএমআই এর অ্যাপ্রোচটা হচ্ছে একটু ডিফারেন্ট। পিএমআই আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের যেহেতু অনেক আগে থেকে কাজ করছে, তো প্রজেক্টের সাথে রিলেভেন্ট সবকিছু নিয়ে পিএমআই আলোচনা করার চেষ্টা করেছে, হ্যাঁ, এবং কোন একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছে। তো আমরা এই যে একটা শব্দ এখানে দেখতে পাচ্ছি, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস। এটা কার অর্গানাইজেশনে আছে? প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস একটা আলাদা ডিপার্টমেন্ট কারো আছে? স্যার বেক্সিম কোথায় আছে স্যার? ভ্যাকসিন কোথায় আছে? ইডট কোথায় আছে নাকি? রবিতে আছে। ভাই, এজা ভাই, কিন্তু হ্যাঁ। ওটা আসলে মানে এখানে পিএমওর যে কনসেপ্ট, যেভাবে পিএমও আসলে একটা অর্গানাইজেশনের অন্যান্য ফাংশনকে যেভাবে গাইড করে বা যেভাবে স্ট্যান্ডার্ড তৈরি করে হুম ড্রাইভ করে, ঠিক ওই রকম না। হুম যেমন এখন যেটা রবিতে আছে সেটা হচ্ছে ইপিএমও আর কি, ওটা এন্টারপ্রাইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস। হুম তো ওই মডেলে আছে এবং তারা সেপারেট এন্টিটি মতো, বাট দে হুম লিড ভেরি ইম্পর্টেন্ট প্রজেক্টস ফর রবি আর কি। হুম। রাইট। আমাদের তো স্যার নতুন মানে টেক্সটাইলে, বেক্সিমকো টেক্সটাইলে পুরো হুম হুম ইন্ডাস্ট্রিয়াল এর যত প্রজেক্ট হচ্ছে সবগুলোকে এখন আজকে ডিস্ট্রিবিউটরশিপ রেখে সেন্ট্রাল কন্ট্রোল করার জন্য একজন পিএমও নিয়োগ দেওয়া হয়েছে, মানে একজন পিএমপি সার্টিফাইড একজনকে নিয়োগ দেওয়া হয়েছে প্রজেক্ট ম্যানেজার হিসেবে। হুম তো হুম তার মাধ্যমে আমাদের সেন্ট্রাল যত প্রজেক্ট হয় ভিতরে সবকিছু উনি এখন দেখেন। এটা রিসেন্টলি ইন্ট্রোডিউস হয়েছে স্যার, হয়তো গত বছরও ছিল না। হুম। ঠিক আছে। সো পিএমও কনসেপ্টটা হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস, কিংবা এটাকে অনেকে এন্টারপ্রাইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস বলে, ইপিএমও। অনেকে আবার এটার নাম দেয় সেন্টার অফ এক্সেলেন্স, সেন্টার অফ এক্সেলেন্স। অনেকে আবার নাম দেয়, প্রজেক্ট আমরা কেন করি, আলটিমেট গোল কি, প্রজেক্টের আলটিমেট টার্গেট কি, ভ্যালু জেনারেট করা, তাই না? তো অনেকে রাইট। নাম দেয় ভ্যালু ডেলিভারি অফিস। হ্যাঁ, যে অফিসটা বা যে ডিপার্টমেন্টটা ভ্যালু ডেলিভারি নিয়ে কাজ করে। হ্যাঁ, এরকম ভিডিও নাম দেয় অনেকে। অ্যাজাইলে এটাকে অ্যাজাইল সেন্টার অফ এক্সেলেন্স বলা হয়, অ্যাজাইলে। ঠিক আছে।
তো নানান নাম আছে। মেইন উদ্দেশ্যটা হচ্ছে পিএম অফিসে যে যেহেতু আমরা শুরুতেই বলেছিলাম যে আর্টস মানে বার্ডস আই ভিউতে আমরা অর্গানাইজেশনে দুই ধরনের কাজ করি, প্রজেক্ট আর অপারেশন। তো অপারেশনকে রান করার জন্য কিন্তু আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। ফাইন্যান্সের জন্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এইচআর এর জন্য এইচআর ডিপার্টমেন্ট, হ্যাঁ, লজিস্টিকের জন্য লজিস্টিক ডিপার্টমেন্ট, এরকম কিন্তু ভাগ করা আছে। কিন্তু দেখা যাচ্ছে প্রজেক্টের কোনো কিন্তু আলাদা ডিপার্টমেন্ট নাই। কিন্তু এত বড় একটা বড় কাজ হচ্ছে এবং সবচেয়ে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হয়, ক্যাপেক্স হয় হচ্ছে আপনার কিসে, প্রজেক্টের থ্রুতে, প্রাইভেট সেক্টর কিন্তু। তাহলে সেটার জন্য অবশ্যই একটা ডিপার্টমেন্ট, ডেডিকেট ডিপার্টমেন্ট থাকা দরকার, যারা এই কাজগুলোকে সেন্ট্রালি, হ্যাঁ, মনিটর করবে, গাইড করবে, কোচিং করাবে, ট্রেনিং দিবে, ঠিক আছে, সাপোর্ট দিবে, হ্যাঁ, এই ধরনের কাজগুলো করবে তারা। তো সেই ডিপার্টমেন্টটা অনেক জায়গায় আছে, বড় বড় অর্গানাইজেশনে প্রায় সব জায়গাতে আছে, যেমন ব্যাংক গুলোতে আছে, সব টেলিকমের মধ্যে আছে। তারপর বড় যেগুলো আমাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, দেখো সবার মধ্যেই পিএমও অফিস আছে। তো এই কনসেপ্টটা এখন প্রায় সব অর্গানাইজেশনে ধীরে ধীরে চলে আসবে কিন্তু, হ্যাঁ। তো প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস থাকলে কি হয়, সব প্রজেক্ট গুলো কোঅর্ডিনেট করে, কোলাবোরেট করে একসাথে কাজ করা যায়। নাহলে কি হয়, দেখা যায় একটা প্রাইভেট সেক্টরে অনেক সময় ডুপ্লিকেশন অফ প্রজেক্ট হয়, বা প্রজেক্টের একটা প্রজেক্ট করতে গেলে যে নলেজ গুলো গ্যাদার হয়, যেহেতু আর কোনো কোনো ডিপার্টমেন্ট নাই, ফলে নলেজ গুলো ধারণ করে রাখার কেউ নাই, হ্যাঁ, বা এটাকে নিয়ে আরো ফার্দার কাজ করার কেউ নাই। তো এই দিক দিয়ে পিএমও অফিস খুবই ইম্পর্টেন্ট একটা রোল। এই জন্য প্রায় সব অর্গানাইজেশনে এখন একটা ডিপার্টমেন্ট থাকে যারা পিএমও, পিএমও বা ইপিএমও বা ভিডিও বা সেন্ট্রাল অফ এক্সেলেন্স এই নামে কাজ কাজ করে, হ্যাঁ। তো এই পিএমও অফিসের জন্য আপনার পিএম বক্স 7 এডিশনে কিন্তু একটা আলাদা কি আছে, হ্যাঁ, অ্যাপেন্ডিক্স কিন্তু আছে। আজকে ক্লাসে পরে সবাই কাইন্ডলি একটু অ্যাপেন্ডিক্সটা পড়বেন। অ্যাপেন্ডিক্সের নাম হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস, ঠিক আছে। এই যে স্লাইডটা পুরোটা দেখতেছি, পুরোটি আসলে ওখান থেকে নাও। তো আপনারা একটু কাইন্ডলি একবার পড়লেই হবে, দুইবারও পড়া দরকার নেই। আজকে ক্লাসের পরে একবার পড়বেন অ্যাপেন্ডিক্স 7 এডিশনের, পিএমও নামে একটা অ্যাপেন্ডিক্স আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস। আচ্ছা, পিএমআই কি বলতেছে যে আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস তিন ধরনের হতে পারে। এক নম্বর কি, সাপোর্টিভ কাইন্ড অফ পিএম অফিস হতে পারে। সাপোর্টিভ মানে প্রজেক্ট করতেছে বিভিন্ন ডিপার্টমেন্ট, আমরা শুধু তাকে হেল্প করলাম, তাকে কিছু ট্রেনিং দিলাম, তাকে বললাম যে এইভাবে করলে বেটার হবে, এইভাবে করলে খারাপ হবে, আবার আগের প্রজেক্টের বিভিন্ন এক্সপিরিয়েন্স তার সাথে শেয়ার করলাম, এগুলো হচ্ছে সাপোর্টিভ রোল। এটা এক ধরনের পিএমও হতে পারে। দুই নম্বরটাই হতে পারে কন্ট্রোলিং। শব্দটা দেখেই বুঝতে পারছি যেখানে আসলে অনেক বেশি কন্ট্রোল আছে। তার মানে প্রজেক্ট হলেই আমি কি করব, আমি যে গাইডলাইন দিয়েছি বা যে স্ট্যান্ডার্ড দিয়েছি, প্রজেক্ট গভর্নেন্স তৈরি করেছি, সেই গভর্নেন্সটা ফলো করা ম্যান্ডেটরি। সবাইকে সেটা ফলো করতে হবে, তার বাইরে কাজ করা যাবে না, ঠিক আছে। প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য আমি যে প্রসেস বলে দিয়েছি সেই প্রসেস ফলো করতে হবে, যে গভর্নেন্স স্ট্রাকচার দিয়েছি সেটা ফলো করতে হবে, হ্যাঁ। তারপর রিপোর্টিং কখন করতে হবে সেটাও এখন ডিফাইন আছে। তারপরে বিভিন্ন ডকুমেন্ট তো ইউজ হবে প্রজেক্টে, যেমন প্রজেক্ট চার্টার, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, স্টেক হোল্ডার রেজিস্টার, হ্যাঁ, এরকম যে বিভিন্ন ডকুমেন্ট গুলো আমরা ক্লাসে পড়বো, এই সব টেমপ্লেট গুলো তারা দিবে এবং সবাইকে বাধ্য করবে যে টেমপ্লেট গুলো যাতে সবাই ইউজ করে, এর বাইরে যাতে না হয়। তাহলে সব এক সিঙ্ক থাকবে আর কি। সো মেইন হচ্ছে যে আমরা প্রজেক্ট গভর্নেন্স দেব, যে প্রজেক্ট যদি তুমি করো তাহলে এই স্টেপস গুলো ফলো করতে হবে, এই প্রসেস গুলো ফলো করতে হবে, এই টেমপ্লেটস গুলো ফলো করতে হবে, হ্যাঁ, এবং এই সময় এই মাইলস্টোনে তোমাকে আমাকে রিপোর্ট করতে হবে। এই প্রজেক্ট গভর্নেন্সটা তৈরি করা এবং সেটাকে ইম্পোজ করা, যদি এরকম আমি করতে পারি, সেটাকে আমরা বলি কন্ট্রোলিং টাইপ পিএমও। এবং তারা অডিট করে দেখবে যে আসলে সবাই এইটা ফলো করছে কিনা। না করলে দে ক্যান অলসো টেক অ্যাকশন। এটাকে আমরা বলতেছি কন্ট্রোলিং টাইম পিএম। আর পরের যেটা দেখতেছি আমরা 3 নম্বরটা, এটা আসলে একদম হাইয়েস্ট লেভেল, যেখানে আপনার ফুল প্রজেক্টে সব কন্ট্রোল আপনার। এটাকে আমরা বলতেছি ডিরেক্টিভ বা ডাইরেক্টিভ টাইপ পিএম। তার মানে অর্গানাইজেশনের যেখানে যে প্রজেক্ট হোক না কেন, সব প্রজেক্ট ম্যানেজ করবো আমি, ঠিক আছে। সব প্রজেক্ট ম্যানেজার থাকবে আমার, যেখানেই প্রজেক্ট হোক না কেন, যে ডিপার্টমেন্টে বা যেখানে, সব প্রজেক্ট ম্যানেজার থাকবে হচ্ছে পিএমও তে, পিএমও অফিসে। তারাই অ্যাসাইন করবে যে এই প্রজেক্টটা ওই পিএম হ্যান্ডেল করবে, ওই পিএম হ্যান্ডেল করবে এবং এই টিম কাজ করবে। তো নিজেরাই সমস্ত প্রজেক্ট গুলোকে ম্যানেজ করবে, এটাকে বলবো যে আমরা ডিরেক্টিভ টাইপ পিএমও, ঠিক আছে। তো এই 3 ধরনের পিএমও অর্গানাইজেশনে তৈরি হতে পারে বা দেখা যায়। তো পার্সোনালি আমার কাছে মনে হয় আসলে মানে ডিরেক্টিভটা খুব টাফ, মানে সব প্রজেক্ট ম্যানেজ করার জন্য সব রিসোর্স আপনার কাছে থাকবে, এটা আসলে কোয়াইট ইম্পসিবল এবং এটা ম্যানেজ করা টাফ।
সো আমার মনে হয় বেটার হচ্ছে সাপোর্টিভ এবং কন্ট্রোলিং এর মধ্যে থাকা। হ্যাঁ, এই দুইটা কম্বাইন করে চালানো, যে আপনি একটা গভর্নেন্স তৈরি করবেন, সেটা সবাই ফলো করবে। আপনি অডিট করে দেখবেন যে সবাই ঠিক আছে কিনা, সবাইকে কোচিং করাবেন, মেন্টরিং করাবেন, ট্রেনিং করাবেন, অ্যাডভাইস দিবেন, সাপোর্ট দিবেন, এই কাজগুলো আপনি করবেন। কিন্তু ডাইরেক্টলি ম্যানেজ করতে গেলে অনেক টাফ হবে ওটা। তো আমার নিজের পার্সোনাল ব্যক্তিগত অভিমত হচ্ছে যে আমরা সাপোর্টিভ এবং কন্ট্রোলিং এই দুইটা যদি কম্বাইন করে কাজ করি, তাহলে একটা ভালো পিএমও, সাস্টেনেবল পিএমও হতে পারে। ঠিক আছে। সো পিএমওর কাজগুলো কি আমরা বুঝতে পেরেছি? এক নম্বর কাজ হচ্ছে প্রজেক্ট গভর্নেন্স তৈরি করা। দুই নম্বর কাজ হচ্ছে সবাইকে যে হেল্প লাগবে প্রজেক্টে সেই ধরনের হেল্প তাকে দেওয়া, ট্রেনিং দেওয়া, কোচিং দেওয়া, প্রজেক্ট ম্যানেজারের ডেভেলপমেন্টের জন্য স্টেপস দেওয়া, তাকে ডেভেলপ করা। ঠিক আছে। তারপরে সেন্ট্রালি প্রজেক্ট গুলোকে ম্যানেজ করা, প্রজেক্টে যত নলেজ ক্রিয়েট হবে সেই নলেজ রিপোজিটরিকে মেনটেন করা, সমস্ত যে ডকুমেন্ট তৈরি হবে প্রজেক্টে সেগুলোকে আর্কাইভ করা। এই সব কাজই হচ্ছে পিএম অফিসের। ঠিক আছে। ওকে, এবার একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, এটা আসলে 7 এডিশন থেকে নেওয়া হয়েছে এবং চ্যাপ্টার 1-এ আছে, মোস্ট প্রবলি 7 এডিশনে চ্যাপ্টার 1-এ আছে। আমরা আগেও কোথায় পড়তে বলেছিলাম আমি, চ্যাপ্টার 1, 2, 3। হ্যাঁ, চ্যাপ্টার 1, 2, 3, 3তে আসলে 12টা প্রিন্সিপাল আছে, আর চ্যাপ্টার 1-এ এই ছবিটা আছে। আমরা বলেছি যে আসলে প্রজেক্ট হচ্ছে মানে ভ্যালু ডেলিভারি সিস্টেমের একটা অংশ। হুম, এইটা ছবিটা বোঝার আগে আমাদের একটু দুই তিনটা নতুন টার্ম এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পোর্টফোলিও, একটা হচ্ছে প্রোগ্রাম। আর এন্টারপ্রাইজ, এক্সটার্নাল এনভায়রনমেন্ট এবং ইন্টারনাল এনভায়রনমেন্ট আমি কিন্তু ক্লাসে বলেছিলাম, মনে আছে? যে যে কোনো অর্গানাইজেশন, আমি এরকম সার্কেল দিয়ে এঁকেছিলাম যে প্রজেক্ট যখন হয়, প্রজেক্টটার বাইরে থাকে হচ্ছে অর্গানাইজেশন, তার বাইরে থাকে হচ্ছে দেশ, কান্ট্রি, তার বাইরে হচ্ছে গ্লোবাল। এবং আমি বলেছিলাম প্রজেক্টে নানান কিছু ইনফ্লুয়েন্স করে, সেই ইনফ্লুয়েন্সকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, একটা হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। হ্যাঁ, ইন্টারনাল হচ্ছে যেগুলো আমার অর্গানাইজেশনের ভিতরে, রুলস রেগুলেশন পলিসি এগুলো। আর এক্সটার্নাল গুলো যেটা আপনার দেশ থেকে আসতে পারে, দেশের পলিটিক্স, হ্যাঁ, দেশের ইকোনমি, দেশের ওয়েদার ইভেন্ট, এগুলো। তারপরে এটা গ্লোবাল। হ্যাঁ, হ্যাঁ, গ্লোবাল ইম্প্যাক্ট গুলো আসতে পারে। যেটাকে আমরা বলেছিলাম পেস্টেল, মনে আছে নিশ্চয়ই আপনাদের, পেস্টেল বলেছিলাম। হ্যাঁ, তারপরে আমরা ভুকা বলেছিলাম। এগুলো সবই আসলে এক্সটার্নাল, আমরা যেগুলো ইনফ্লুয়েন্স করতেছি এগুলো। তো যে কোনো অর্গানাইজেশনে এই দুটো থাকবেই। হ্যাঁ, এই দুটোকে কনসিডার করে আপনাকে সবসময় কাজ করতে হবে, সেটা অপারেশন হোক, প্রজেক্ট হোক। এখন নিচের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিস্টেম ফর ভ্যালু ডেলিভারি। এর মধ্যে আমরা তিনটা শব্দ পাচ্ছি, পোর্টফোলিও, প্রোগ্রাম এন্ড প্রজেক্ট। এই তিনটার একটু রিলেশন আমাদেরকে বুঝতে হবে, কিন্তু ডেফিনেশন একটু বুঝতে হবে। যদিও আমাদের পড়ালেখা কিন্তু মেইনলি আসলে প্রজেক্ট নিয়ে। আমি হোয়াইট বোর্ডে একটু চলে গেলাম। হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি সবাই? তাহলে একটা অর্গানাইজেশনকে যদি আমরা দেখি, হ্যাঁ, তাহলে একটা অর্গানাইজেশনে কিন্তু প্রতি বছর দেখবেন বিভিন্ন স্ট্র্যাটেজি নেয়, তাই না? প্রাইভেট সেক্টর প্রতি বছর নেয়, কোন অর্গানাইজেশন 2 বছর নেয়। যেমন আমি আইসিটি ডিআরবি তে কিছুদিন কাজ করছি, ওখানে 3 বছর পর পর স্ট্র্যাটেজি রিফাইন হতো আর কি। আবার প্রাইভেট সেক্টর বেশিরভাগই আসলে 1 বছর। হ্যাঁ, এই বছর আমরা কি করতে যাচ্ছি, কি কি স্ট্র্যাটেজি নিচ্ছি আমরা। যেমন স্ট্র্যাটেজি এটা হতে পারে যে আমরা প্রফিট বাড়াতে চাই, 10% প্রফিট বাড়াতে চাই। স্ট্র্যাটেজি হতে পারে আমরা নতুন প্রোডাক্ট লাইন নিয়ে আসবো বা প্রোডাক্ট নিয়ে আসবো। হ্যাঁ, স্ট্র্যাটেজি হতে পারে যে আমরা কাস্টমার বেস আরো এত% বাড়াবো, এরকম স্ট্র্যাটেজি। হ্যাঁ, বা আমার অর্গানাইজেশনে আজকের এই বছরের অবজেক্টিভ কি, ঠিক আছে সেইটা। সেই অবজেক্টিভকে মিট করার জন্য আমরা কি সেট করি, আমরা আসলে অর্গানাইজেশনের পোর্টফোলিও সেট করি। পোর্টফোলিও, পোর্টফোলিও মানে হচ্ছে আমি যে বললাম যে আমি আসলে 2% রেভিনিউ বাড়াতে চাই, তাহলে এই কথাটা এক্সিকিউট করার জন্য আসলে আমাকে কি কি ইনিশিয়েটিভ নিতে হবে। কতটা ইনিশিয়েটিভ যেটা করলে আসলে আমার 2% রেভিনিউ বাড়বে, সেই ইনিশিয়েটিভ গুলো আইডেন্টিফাই করা, রাইট ইনিশিয়েটিভ গুলো আইডেন্টিফাই করার কাজে হচ্ছে পোর্টফোলিওর কাজ, পোর্টফোলিও ম্যানেজমেন্টের কাজ। পোর্টফোলিওতে আসলে ফাইন্ড আউট করা হয় 2% রেভিনিউ অ্যাচিভ করার জন্য আমরা কি কি করতে হবে। 1 নম্বর হতে পারে যে আমার প্রোডাক্ট, মার্কেটে 5টা প্রোডাক্ট আছে, আমার আরো একটা প্রোডাক্ট বাড়াতে হবে। তাই আমি বললাম যে আমার নতুন একটা এডিশনাল প্রোডাক্ট বের করতে হবে মার্কেটে। এটা একটা পোর্টফোলিও হতে পারে। 2 নম্বর পোর্টফোলিও হতে পারে যে আমরা তো শুধু প্রোডাক্ট বাড়ালে হবে না, আমাদের আসলে সেলস এবং মার্কেটিংটাকেও অনেক বাড়াতে হবে।
আমরা আগে মাত্র এত টাকার সেলস মার্কেটিং করতাম, এখন এটাকে আসলে এত গুণ করতে হবে, না হলে কিন্তু আমি রেভিনিউ বাড়াতে পারবো না, সেল হবে না, আমার প্রোডাক্ট শুধু তৈরি করলে হবে না। তাহলে মার্কেটিং এ, সেলস এবং মার্কেটিং এ আমাকে কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। ঠিক আছে? এরকম আপনি এই অবজেক্টিভ বা স্ট্র্যাটেজিটাকে অ্যাচিভ করার জন্য আপনি যে নাম্বার অফ পোর্টফোলিও সেট করতেছেন, হ্যাঁ, বা ইনিশিয়েটিভ সেট করতেছেন, ওটিকে আমরা বলতেছি পোর্টফোলিও। এবং রাইট পোর্টফোলিও বের করতে না পারলে কিন্তু আপনি আসলে রেভিনিউ, 2% রেভিনিউ যে অ্যাড করতে পারবেন না। এই জন্য যারা পোর্টফোলিও নিয়ে কাজ করে তারা আসলে সিনিয়র লোকজন, সি লেভেলের লোকজন, তারা জানে যে আসলে কি কি করলে আমি এটা অ্যাচিভ করতে পারবো। ঠিক আছে? তো এই পোর্টফোলিও সেট হওয়ার পরে আমরা এখন কিভাবে এটা এক্সিকিউট করবো? এক্সিকিউট করার জন্য দুইটা আসলে, এক্সিকিউট কিংবা ডেলিভারি কিভাবে দেবো, হ্যাঁ, সেটার জন্য আসলে দুইটা মডালিটি আছে। একটাকে আমরা বলি প্রোগ্রাম, আর প্রোগ্রামের আন্ডারে আমরা বলি হচ্ছে প্রজেক্ট। ঠিক আছে? প্রোগ্রাম মানে হচ্ছে যার আন্ডারে মাল্টিপল প্রজেক্ট আছে, যেমন প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3। হ্যাঁ, সেটা একটা প্রোগ্রামের আন্ডারে। আমি এই যে এখানে পোর্টফোলিও সেট করলাম, মার্কেটিং এন্ড সেলস, এইটারই দেখা যাবে আমার একটা প্রোগ্রাম দিতে হবে, সেলস এবং মার্কেটিং আমরা এই কাজ করতে হবে। হ্যাঁ, সেই প্রোগ্রাম করার জন্য এই তিনটা প্রজেক্ট করতে হবে। এই তিনটা প্রজেক্ট করলে আমার সেলস মার্কেটিং এর যে টার্গেটটা, সেটা আমি অ্যাচিভ করতে পারবো। আবার এখানে যে আমরা বলেছি আমি নতুন প্রোডাক্ট তৈরি করব, তার জন্য হয়তো আরেকটা প্রোগ্রাম সেট করতে হবে। কারণ একটা যদি আপনি প্রোডাক্ট তৈরি করতে চান, তার মধ্যে হয়তো মাল্টিপল প্রোগ্রাম থাকতে পারে, প্রজেক্ট থাকতে পারে। হুম, প্রজেক্ট 1, প্রজেক্ট বি, প্রজেক্ট সি, আবার এখানে 4টা প্রজেক্ট থাকতে পারে, প্রজেক্ট ডি। তার মানে এই, আমরা কি বলি, যে বলি হচ্ছে যে যে প্রজেক্ট গুলোকে একসাথে না করলে, হ্যাঁ, আমরা গ্রেটার রেজাল্ট পাবো না, সেগুলিকে নর্মালি আমরা একটা প্রোগ্রামের আন্ডারে সেট করি। হ্যাঁ, এই তিনটা যদি কম্বাইনলি না করি আমরা, তাহলে আসলে এই প্রোগ্রামের গোল অ্যাচিভ হবে না। তো আবার কিছু হতে পারে এখানে পোর্টফোলিওর মধ্যে, এরকম হতে পারে যে সেটা কোনো প্রোগ্রামের আন্ডারে না, ডাইরেক্ট একটা প্রজেক্ট, কিন্তু এই পোর্টফোলিও অ্যাচিভ করার জন্য এই প্রজেক্টটা লাগবে, কিন্তু এটা কোনো মাল্টিপল প্রজেক্টের সাথে কানেক্টেড না, এটা একাই একটা রেজাল্ট দিবে যেটা পোর্টফোলিও অ্যাচিভ করতে কাজে লাগবে। আবার এখানে দেখালাম তিনটা প্রজেক্ট যেটা আসলে এই প্রোগ্রাম, হ্যাঁ, এটা হচ্ছে প্রোগ্রাম বি, এটা হচ্ছে প্রোগ্রাম এ। প্রোগ্রাম বি করতে এই তিনটা আসলে কম্বাইনলি করতে হবে, আদারওয়াইজ প্রোগ্রামটা হবে না। হ্যাঁ, এনজিও বা নট ফর প্রফিট অর্গানাইজেশন আমরা প্রজেক্ট শব্দের চেয়ে বেশি প্রোগ্রাম শব্দটা ইউজ করি। হ্যাঁ, কারণ আসলে প্রোগ্রামের মধ্যে মাল্টিপল থাকে। যেমন আমি যদি কোনো একটা এলাকায় শিক্ষার হার বাড়াতে চাই, হ্যাঁ, বা মেয়েদের জবের পার্টিসিপেশন বাড়াতে চাই, এটা কি একটা প্রজেক্ট করলে হবে? মাল্টিপল কিন্তু অনেকগুলো কাজ করতে হবে, না হলে কিন্তু এটা অ্যাচিভ হবে না। হ্যাঁ, আপনাকে হয়তো ট্রেডিং এর একটা প্রজেক্ট নিতে হবে, যে আপনি এত মেয়েদেরকে ট্রেনিং দিবেন। আবার একটা নিতে হবে জব প্লেসমেন্টের একটা প্রজেক্ট নিতে হবে, যে এদেরকে আমি কিভাবে জব প্লেস করবো। আবার এরা যদি অনেকে এন্টারপ্রেনার হতে চায়, সবাই তো জব না, ছোট ছোট এন্টারপ্রেনার হবে, যেটাকে আমরা, বাংলাদেশে ইকোনমি একটু ডিফারেন্ট না? গিগ ইকোনমি শব্দটা আমরা জানি তো, না? গিগ ইকোনমি, এই যে গিগ, GIG, কারো জানা উম, আছে গিগ ইকোনমি? না স্যার, শুনি নাই স্যার। হ্যাঁ, এটা শুনতে হবে আমাদের। আমাদের যে মডার্ন, যে আমরা এন্টারপ্রেনারশিপের একটা ঝড় দেখতেছি না, এন্টারপ্রেনারশিপ, এই ছোট ছোট লোক, ছেলে পেলে এন্টারপ্রেনার হচ্ছে না, হুম, এন্টারপ্রেনার। এবং জি। অনেক ধরনের আমাদের স্টার্ট আপ এন্টারপ্রেনারশিপ অনেকগুলো কিন্তু প্রোগ্রামও চলতেছে, স্পেশালি আইটি তে। দেখা যাচ্ছে যে তিন চার, দুই ফ্রেন্ড মিলে একটা, হ্যাঁ, একটা একটা কোম্পানি, করলো। হুম, তাই না? এক ফ্রেন্ড একটা কোম্পানি পাঠাও, এই এক দুজন মিলে তৈরি করে ফেলছে বিশাল এক বিজনেস। হুম, রকমারি, বইটা তিন চারটা ছেলে মিলে রকমারি বানায়, দ্যাট ইজ অলসো হিউজ। এখন বই কিনবেন, রকমারি ছাড়া কোথাও যাচ্ছে না, চাল ডাল আমরা দুই একজন মিলে বানাই ফেলছি। এই যে আমরা, মানে একজন দুজনেই এক একটা কি, নিজে এন্টারপ্রেনার, এটাকে আমরা বলি গিগ ইকোনমি। হ্যাঁ, এবং বাংলাদেশে যে আসলে ইকোনমি ফেল করে না এই কোভিড এর সময় বা অন্য সময়, তার অন্যতম কারণ কি? গিগ ইকোনমি। কেন? আমরা কিন্তু অনেক আগে থেকে গিগ ইকোনমি ইউজ করি। গিগ ইকোনমি যদি এখন নতুন টার্ম, আইটির কারণে হয়েছে যে সবাই একজনই একাই এন্টারপ্রেনার হতে পারে। আমি একা কিন্তু আউটসোর্সিং এর কাজ করব, আমি কিন্তু একা একজন এন্টারপ্রেনার হতে পারি, একা আমি বিজনেস করতেছি। হুম। তো কিন্তু আমাদের দেখেন, এই যে আমার এখানে যে বাসায় বাসায় যে, এখানে প্রায় বোধহয় কত হবে, আমার 200-300 মিটার একটা রাস্তা, তার পাশে আমার বাসায়, এই রাস্তার মধ্যে প্রায় 20টা থেকে 25টা দোকান আছে। হ্যাঁ, এবং এই এই
300 মিটার রাস্তার মধ্যে আমি দেখেছি প্রায় 60টা বোধহয় ওষুধের দোকান আছে। হ্যাঁ, 60টা ওষুধের দোকান আছে, তার মানে এখানে জানি না এই এত মিটারের মধ্যে কত লোক। আর তার মধ্যে দেখেন 60টা বিজনেস চলতেছে, 60টা ফ্যামিলি চলতেছে। আরো যে ছোট ছোট দোকান আছে 25টার মতো দোকান আছে। আবার ফুটপাতে, কালভার্টের উপরে, ড্রেনের উপরে আবার লোকজন পিঠা বানাইতেছে, ফ্যামিলি চলতেছে কিন্তু। দিস আর এক্সাম্পল অফ গিগ ইকোনমি। হ্যাঁ, এগুলো থাকার কারণে কিন্তু বাংলাদেশ, ওই যে ইকোনমিতে, বাংলাদেশ ইকোনমি কিন্তু বাইরের লোকজন বুঝতেও পারে না যেটা কিভাবে আসলে চলতেছে। হ্যাঁ, কারণ সবাই কোনো না কোনো ভাবে আসলে সার্ভাইভ করতেছে, কারণ আমাদের আসলে রিসোর্স এত স্ক্যার্স, মানুষ এত বেশি অল্প জায়গায়। সো ইউ হ্যাভ টু ডু সামথিং। যেমন ওই যে সবজি আলা বিক্রি করতেছে সকালবেলা, সবজি আলা, সে কিন্তু গিগ ইকোনমির একটা পার্ট। ওই সবজি দিয়ে কিন্তু সে তার বিজনেস চালাইতেছে। সবচেয়ে অবাক লাগে আমার এখানে একটা সন্ধ্যাবেলায় 6:30 থেকে 7টার সময় একটা লোক যায় হট পেটিস বলে বলে। এটা আমি প্রায় 15-20 বছর ধরে শুনতেছি এই ছেলেটা। তো দেখেন হিজ, মানে লিভিং হিজ লাইফ। হট পেটিস তো এখন পাওয়া যায় না, লোকজনের পেটিস তো খাই কিনা আমার সন্দেহ আছে। কিন্তু সে কিন্তু এই বিজনেস করে যাচ্ছে 15-20 ইয়ার্স ধরে, আমি শুনতেছি। এবার একই টাইমে এই দিক দিয়ে যাচ্ছে সে, মানে পুরো এলাকা সে ঘুরে। তো এইভাবে কিন্তু আমাদের ইকোনমি অন্যরকম কিন্তু একটু। তো যেটাকে আসলে এখন গিগ ইকোনমি শুনবেন, যেটা আইটি থেকে আসছে, যে একজন ডেভেলপারই, একজন প্রোগ্রামারই, একজন হচ্ছে ফার্ম দিয়ে বসে আছে। হ্যাঁ, 2-3 জন মিলে, একজন মিলে। তো সেটা আসলে ইকোনমিতে বিশাল কিন্তু কন্ট্রিবিউট করছে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে আমাদের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি থেকে পোর্টফোলিও সেট করি আমরা, যে এই কাজ করতে হবে আমাদের। সেই পোর্টফোলিওকে এক্সিকিউট করার জন্য, দেওয়ার জন্য আমরা একটা থ্রুতে করি। সেগুলোকে আমরা প্রোগ্রামের আন্ডারে করি, যে প্রজেক্ট গুলো কোঅর্ডিনেটেড এবং কোলাবোরেটিভ না করলে গ্রেটার রেজাল্ট পাওয়া যাবে না, সেগুলোকে আমরা কালেকটিভলি একটা প্রোগ্রামের আন্ডারে করি। আর যেগুলো ইন্ডিভিজুয়ালি করতে হবে সেগুলো আমরা ইন্ডিভিজুয়ালি করি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, পোর্টফোলিও, প্রোগ্রাম এবং প্রজেক্টের সাথে কানেকশন। এখন যদি আমরা ব্যাক করি আমাদের ছবিতে, আমাদের স্লাইডে, লেটস সি। এই যে এখানে দেখেন এক্সাম্পল দিয়েছে যে আমরা আসলে পোর্টফোলিও এ, বি, সি, বা পোর্টফোলিও এ ধরেন, এটার আন্ডারে আসলে প্রোগ্রাম A1, প্রোগ্রাম A2। আবার এই 3টা প্রজেক্ট মিলে আমরা প্রোগ্রাম A1টা ডেলিভারি দেব। আবার এই 3টা প্রজেক্ট মিলে A2টা ডেলিভারি দেব। ঠিক আছে। আবার এখানে দেখতেছি যে কোনো একটা পোর্টফোলিওর মধ্যে 3টা ইন্ডিভিজুয়াল প্রজেক্ট করতেছি, কোনো প্রোগ্রামের আন্ডারে না, কারণ এটা কোলাবোরেটলি করার দরকার নেই। আবার এখানে 3টা করছি যেটা আসলে প্রোগ্রামের আন্ডারে আছে। হুম। আর সবাই খেয়াল করেছেন নিশ্চয়ই, নিচে কি আছে, এই জায়গাটা কি, এই জায়গাটা অপারেশন। অপারেশন। তাই না? অপারেশন তো চলতেই ইচ্ছা আছে, এটা তার স্টপ নাই। এর মাঝে আমরা প্রজেক্ট করতেছি ওই যে বিভিন্ন নতুন নতুন স্ট্র্যাটেজি, নতুন নতুন পোর্টফোলিও অ্যাচিভ করার জন্য, কিন্তু অপারেশন তো রান করতেই হবে, না তো আপনি সার্ভাইভ করবেন না। আপনার এক্সিস্টিং যে প্রোডাক্ট সার্ভিস আছে এটা তো চলতেই থাকবে। আর এই যে আমি যখন এই প্রজেক্ট বা প্রোগ্রাম থেকে যখন নতুন নতুন প্রোডাক্ট সার্ভিস নিয়ে আসবো, তখন অপারেশন টিম ওটাকে রান করবে। ঠিক আছে। তো এইভাবে, হ্যাঁ, প্রজেক্ট হচ্ছে ভ্যালু ডেলিভারির এক সিস্টেমের একটা পার্ট, এবং সে আসলে ডেলিভারি নিয়ে কাজ করতেছে। তা আমাদের পড়াশোনা পোর্টফোলিও নিয়ে না, প্রোগ্রাম নিয়ে না, আমাদের পড়াশোনা হচ্ছে প্রজেক্ট নিয়ে। পিএম এর কিন্তু 3টা স্ট্যান্ডার্ড আছে। আমরা যে পিএম বক বলতেছি, পিএম বকটা হচ্ছে শুধু প্রজেক্ট ম্যানেজমেন্টের স্ট্যান্ডার্ড, কিভাবে আমি একটা ইন্ডিভিজুয়াল প্রজেক্ট ম্যানেজ করবো। কিন্তু যদি আপনি প্রোগ্রাম নিয়ে কাজ করতে চান, পিএম এর আরেকটা স্ট্যান্ডার্ড আছে, সেটা হচ্ছে প্রোগ্রাম, হ্যাঁ, ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড। সেটা তো আমার করতে হবে। আর এরপরেও আরেকটা আছে, পোর্টফোলিও নিয়ে পিএম এর একটা স্ট্যান্ডার্ড আছে, পোর্টফোলিও ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড। সেটা আপনি পড়লে তখন আসলে পোর্টফোলিও নিয়ে যারা কাজ করবে তারা ওটা থেকে অনেক কিছু অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, এইভাবে কিন্তু পিএম এর বেসিক 3টা স্ট্যান্ডার্ড আছে, প্রোগ্রাম নিয়ে, প্রজেক্ট নিয়ে এবং হচ্ছে পোর্টফোলিও নিয়ে। এবং এই 3টার উপর বেসিক 3টা সার্টিফিকেশন আছে। পিএমপি নিয়ে করতেছি না, পিএমপি, পিএমপি হচ্ছে প্রজেক্ট নিয়ে, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল। তার উপরের লেভেলের সার্টিফিকেশনটা হচ্ছে পিজিএমপি, প্রোগ্রাম ম্যানেজমেন্ট প্রফেশনাল। আর তার উপরের লেভেলটা হচ্ছে পিএফএমপি, পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রফেশনাল। সো আপনি প্রোগ্রাম এবং প্রজেক্ট তখনই পরীক্ষা দিতে পারবেন যদি আপনার মিনিমাম এক্সপিরিয়েন্স প্রোগ্রাম ম্যানেজমেন্টের 15 বছর থাকে। পিএমপি যেমন 3 বছর লাগে, আর ওই দুইটাই লাগবে আপনার যদি 15 বছরের বেশি থাকে, এক্সপিরিয়েন্স থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি এইটা বুঝতে পারছি যে প্রজেক্ট একটা ছোট স্কোপ নিয়ে কাজ করে, প্রোগ্রাম আরো বড় স্কোপ নিয়ে কাজ করে, আর পোর্টফোলিও কি আরো বড়, হ্যাঁ, বার্স স্কোপ আরো নিয়ে বড়। কাজ করে। ঠিক আছে।
পোর্টফোলিওর ইম্প্যাক্টটা অনেক বেশি, প্রোগ্রামের তার চেয়ে কম, আর প্রজেক্টের আরো কম। ঠিক আছে, প্রজেক্টে যে বাজেট লাগে প্রোগ্রামে তার চেয়ে অনেক বেশি বাজেট লাগে, পোর্টফোলিওতে আরো অনেক বেশি বাজেট লাগে। এইভাবে সবকিছু আরো বড় বড় হচ্ছে আর কি। হ্যাঁ, এবার আর একটা টপিক আমরা পড়বো, সেই টপিকটা হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্রাকচার। মনে রাখতে হবে পিএমআই কিন্তু মানে পিএম বক বা আমরা যে কনসেপ্ট গুলো পড়তেছি অনেক কিছু অনেক জায়গা থেকে সে ধার নিয়েছে আর কি। হ্যাঁ, অনেক জায়গা থেকে। সেই অর্গানাইজেশনাল স্ট্রাকচার আসলে পিএমআই এর কোন নিজস্ব জিনিসটা, যারা ম্যানেজমেন্ট কিংবা অর্গানাইজেশনাল বিহেভিয়ার পড়েছেন কোন একটা বিবিএ বা এমবিএ তে, দেখবেন যে ওখানে অর্গানাইজেশনাল স্ট্রাকচার পড়িয়েছি। যে অর্গানাইজেশন যে আমরা দেখতেছি ওয়ার্ল্ডে, যে বিভিন্ন এন্টারপ্রেনারশিপ গুলো আছে না, এন্টারপ্রাইজ গুলো, সেগুলো আসলে বিভিন্ন স্ট্রাকচার হতে পারে। সবচেয়ে কমন যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাই, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই তিনটা। একটা হচ্ছে ফাংশনাল অর্গানাইজেশন, 2 নম্বর হচ্ছে ম্যাট্রিক্স, 3 নম্বর হচ্ছে প্রজেক্ট ওরিয়েন্টেড। তা আমরা একটু অন্যভাবে আলোচনা করি। প্রজেক্ট ওরিয়েন্টেড মানে হচ্ছে কোনো অর্গানাইজেশন যদি এরকম থাকে, হ্যাঁ, প্রজেক্টের সাথে তার তার অর্গানোগ্রামটা তৈরি। যেমন ধরেন আমি অর্গানাইজেশনটা এরকম বললাম যে আমার আহ, যেমন বাংলাদেশে স্যামসাং আছে না, স্যামসাং আর এন ডি আছে না বাংলাদেশে, স্যামসাং আর এন ডি। আচ্ছা আচ্ছা। স্যামসাং আর এন ডি দেখুন যে তিনটা এরকম মেইন মেজর ডিপার্টমেন্ট আছে। একটা হচ্ছে শুধু অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করে। হ্যাঁ, এখানে প্রায় 500 600 বা 1000 ইঞ্জিনিয়ার আছে, দে আর অনলি ওয়ার্কিং অন অ্যান্ড্রয়েড। হ্যাঁ, একটা আছে সেটা হচ্ছে উইন্ডোজ নিয়ে কাজ করতেছে, উইন্ডোজ ওএস নিয়ে কাজ করতেছে। আর একটা আছে ওদের যে নিজস্ব একটা ওএস আছে স্যামসাং এর, সেটা নিয়ে কাজ করতেছে। তার মানে এই যে এই টিমগুলো কি নিয়ে, মানে ডিপার্টমেন্ট গুলো কিভাবে ডিভাইডেড হয়েছে বেজ অন প্রজেক্ট। হ্যাঁ, অ্যান্ড্রয়েড এর প্রজেক্ট গুলো আমরা করি, উইন্ডোজ এর প্রজেক্ট গুলো আমরা করি। হ্যাঁ, তো এই যে প্রজেক্ট হিসাবে যদি এরকম কোন অর্গানাইজেশন স্ট্রাকচার তৈরি হয়, ডিপার্টমেন্ট গুলো তৈরি হয়, তাহলে সেটাকে আমরা বলি প্রজেক্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশন। তাহলে কি এখানে স্যামসাং আর এন্ড কি এইচআর ফাইন্যান্স এগুলো আছে না? এইচআর ফাইন্যান্স এগুলো তো থাকবেই, কিন্তু ওগুলো কিন্তু অত ইম্প্যাক্টফুল না, ওগুলো হচ্ছে ছোট ছোট। দেখবেন যে পুরো স্যামসাং আর এন্ড তে হয়তো 5 6 জন মাত্র এইচআর নিয়ে কাজ করতেছে, আর বাকি 5,000 লোক কাজ করতেছে এই তিনটা ডিপার্টমেন্ট। হ্যাঁ, তারা শুধু এটাকে ফেসিলিটেট করার জন্য, তাদের তারা বেঁচে আছে টু ফেসিলিটেট দেম, এমনি তাদের বাঁচার কোনো কিছু নাই কিন্তু। তো এইরকম অর্গানাইজেশন আমরা বলতেছি প্রজেক্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশন। আর সবচেয়ে যেটা আমাদের দেখতে পাই আমরা ফাংশনাল টাইপ অর্গানাইজেশন, এর এর একদম উল্টা অপোজিট। সেটা হচ্ছে ফাংশন অনুযায়ী ডিপার্টমেন্ট গুলোকে ভাগ করা। যেমন ধরেন রবি, কি হবে, রবিতে এইচআর ডিপার্টমেন্ট আছে বিশাল, রবিতে টেকনোলজি ডিপার্টমেন্ট আছে, আমি জানি না আগে ছিল আইটি ডিপার্টমেন্ট আছে, হ্যাঁ, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট আছে। তার মানে সবার ফাংশন কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, তো ফাংশন অনুযায়ী কিন্তু আমরা অর্গানাইজেশনটাকে ডিফারেন্ট ভাবে স্ট্রাকচার সাজিয়েছি। এটিকে আমরা বলতেছি ফাংশনাল টাইপ অর্গানাইজেশন। রবিতে মেইনলি বা আপনার মানে ফাংশন ওরিয়েন্টেড আসলে প্রজেক্ট হয় আর কি। পিওর প্রজেক্ট ম্যানেজমেন্টের যে কনসেপ্ট, আসলে ওই কনসেপ্টটা আসলে এখানে যে প্রজেক্ট ম্যানেজার থাকে তাকে আসলে মানে অ্যাপ্লাই করার ইনফ্যাক্ট আসলে প্রয়োজন হয় না, বা হয়তো ওইভাবে ইনভলভমেন্টটা লাগে না। আহ, আমাদের যেসব ফাংশন থেকে যে প্রজেক্ট গুলো হয় সেগুলো আসলে দেখা যায় যে মোর প্রজেক্ট ম্যানেজার ড্রিভেনের চেয়েও ইম্পর্টেন্ট হয় যে যারা রিলেভেন্ট ফাংশন আছে তাদেরকে, তাদের ড্রাইভটা বেশি ইম্পর্টেন্ট থাকে। আদারওয়াইজ দেখা যায় যে যেহেতু ফাংশন ওরিয়েন্টেড অর্গানাইজেশন, ওই জন্য ও মানে প্রজেক্ট যে সোললি ড্রাইভ করে সবগুলো বিষয় নিয়ে ওইরকম হয় না, এক্সেপ্ট ইপিএমও ছাড়া আর কি। ইপিএমও হচ্ছে একমাত্র টিম যারা আসলে মেনলি সবগুলোকে ওইভাবে ড্রাইভ দিয়ে প্রজেক্টের প্রত্যেকটা এলিমেন্টকে আসলে এক্সপারেট করে। রাইট। তাহলে দেখেন এখন আমরা, তাহলে প্রজেক্ট মানে প্রজেক্ট অনুযায়ী আমরা ডিপার্টমেন্ট গুলো ভাগ করেছি, আর ফাংশনাল মানে হচ্ছে ফাংশন অনুযায়ী আমরা ডিপার্টমেন্ট গুলো ভাগ করেছি। আর এই দুইটার কম্বিনেশনকে আমরা বলি ম্যাট্রিক্স। দুইটা কম্বিনেশনকে আমরা বলি ম্যাট্রিক্স। আসলে ম্যাট্রিক্সে আসলে বেশি দেখা যায় ম্যাট্রিক্স অর্গানাইজেশন, কারণ সব জায়গায় প্রজেক্ট হচ্ছে না, সব অর্গানাইজেশনে প্রজেক্ট হচ্ছে, আবার ডে টু ডে অপারেশন চলতেছে। আমরা আগের যে ছবিটা দেখতেছিলাম অপারেশন কিন্তু অলওয়েজ চলতেছে, তার সাথে সাথে কিন্তু প্রজেক্ট প্রোগ্রাম হচ্ছে। তার মানে যদি এমন কোন অর্গানাইজেশন হয় যেখানে আসলে, হ্যাঁ, দুইটারই আমরা নিচ্ছি, অপারেশনও চলতেছে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ, আবার আমরা প্রজেক্টও রান করতেছি, হ্যাঁ, এবং কম্বাইন করে যে আমরা কাজগুলো করতেছি, এটাকে বলতেছি ম্যাট্রিক্স অর্গানাইজেশন। ম্যাট্রিক্স অর্গানাইজেশনের বৈশিষ্ট্য হচ্ছে
এটাকে আমরা বলি টু বক্স অর্গানাইজেশন। টু বক্স অর্গানাইজেশন। একটা জিনিস, ছোট্ট একটা জিনিস আমি মিস করেছি, সেটা হচ্ছে যে এই যে স্ট্রাকচার গুলো আমরা পড়ছি সব পড়তেছে প্রজেক্টের পার্সপেক্টিভ, প্রজেক্ট ম্যানেজমেন্টের পার্সপেক্টিভ। তো যদি আমরা বলি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট এই দুইটার মধ্যে কোনটাতে বেস্ট, প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য কোনটা বেস্ট, কোন স্ট্রাকচারটা, প্রজেক্টাইজ, প্রজেক্ট ওরিয়েন্টেড, নাকি এইটা ফাংশনাল? ম্যাট্রিক্স মানে বেস্ট হয়। না, এই দুইটার মধ্যে বলছি আর কি। প্রজেক্ট ওরিয়েন্টেড। হ্যাঁ, প্রজেক্ট আর তখন- ফাংশনালের মধ্যে প্রজেক্টটা বেস্ট। হ্যাঁ, তখন তো প্রজেক্ট বেস্ট হবে, যেহেতু প্রজেক্ট ম্যানেজমেন্টের সবকিছু ক্ষমতা তখন আমার থাকবে। এখানে যে লিডার সে কিন্তু পুরা সেই বস। হ্যাঁ, তো তাহলে তো এটাই ভালো হতো প্রজেক্টের জন্য। হুম। আর ফাংশনাল হলে কি হয়, তখন কিন্তু একটু ঝামেলা, তখন আমরা বলি সেটাকে আমরা বলি ম্যাট্রিক্স, যেখানে ফাংশনাল আছে আবার প্রজেক্টও আছে, কি করবেন তাহলে? তখন এরকম হয়, যিনি আসলে প্রজেক্ট ম্যানেজার উনিও দেখা যাচ্ছে তিনি কোন একটা ফাংশনাল ডিপার্টমেন্ট থেকে আসছে। হ্যাঁ, ওনারা কিন্তু ফুল অথরিটি নাই বিভিন্ন বিষয়ে, তার তার বসের কাছে অথরিটি নিতে হয়। আবার যাদেরকে আমি প্রজেক্টে নিয়ে আসতেছি তারাও কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন, তাদের কিন্তু আমি ধার করে নিয়ে আসতেছি, যারা আমার টিম। হ্যাঁ, তো তারও কিন্তু, আমারও যেমন টু বস আছে, তারও কিন্তু টু বস আছে। টু বস মানে কি, যে আমি প্রজেক্টের ব্যাপারে পিএম কে রিপোর্ট করি, আর অন্যান্য অপারেশনাল বিষয়ে আমি আসলে ডিপার্টমেন্ট হেডকে বা আমার লাইন ম্যানেজারকে আমি রিপোর্ট করি। আর যদি প্রজেক্টাইজ হতো তাহলে কি হতো, সব রিপোর্টিং কিন্তু আমার সাথে, কোনো এটা আলাদা নাই তো, কোনো কোনো ফাংশনাল কাজ নাই, সবই হচ্ছে প্রজেক্টের কাজ। তার মানে সবকিছুর ব্যাপারে আমি দায়বদ্ধ হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের উপরে। হ্যাঁ, যে প্রজেক্ট লিড করছে। আর যখনই আপনি ম্যাট্রিক্সে চলে আসবেন তখন কিন্তু আপনি সমস্যায় পড়ছি, এটা আমরা যেটা, যে আমাদের কিন্তু ফুল অথরিটি নাই, বাজেটের উপর অথরিটি নাই। হ্যাঁ, মানুষের উপর অথরিটি নাই, যে দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট, রিসোর্স এবং বাজেট, এই দুটার কিন্তু অথরিটি নাই যখন আমি ম্যাট্রিক্স অর্গানাইজেশনে কাজ করছি। বা যদি ফুল ফাংশনাল অর্গানাইজেশনে কাজ করি, তাহলে আমার আসলে আহ, এই যে বাজেট এবং রিসোর্সের উপর কন্ট্রোল আরো কমে যাবে। তো মেইন যেটা কথা সেটা হচ্ছে যে এই যে আসলে দেখা যাবে যে আমরা বেশিরভাগই হয়তো ম্যাট্রিক্স টাইপ অর্গানাইজেশনে কাজ করছি। হ্যাঁ, তো তার মানে আমি খুবই একটা কমপ্লেক্স এনভায়রনমেন্টে কাজ করতেছি। সেখানে আমার, যদি আমি বলতেছি প্রজেক্ট ম্যানেজার, আমার অনেক কিছু আছে কিন্তু আসলে কোনো অথরিটি আমার নাই। হ্যাঁ, আমাকে আসলে এই দেখা যাবে যে হয়তো বলা আছে যে তুমি 5 লাখ পর্যন্ত তুমি খরচ করতে পারবা, এর চেয়ে যদি 1 টাকাও বেশি খরচ হতে হয় তাহলে তোমার লাইন ম্যানেজারের কাছে যেতে হবে। হ্যাঁ, আমাদের গভর্নমেন্ট ক্ষেত্রে কি আছে, যেমন আমাদের গভর্নমেন্ট ক্ষেত্রে আছে, ধরেন আমাদের কথা বলি, যে আমরা তো পিএমওর আন্ডারে একটা এজেন্সি, বেজার। হ্যাঁ, ঠিক আছে, তার আন্ডারে কিন্তু আমার যে পিডি, তার আন্ডারে হচ্ছে পিডি। সো পিডির মাত্র 5 লাখ টাকা নিজের খরচ করার অনুমতি আছে। এর বেশি লাগলেই বেজার যিনি চেয়ারম্যান আছেন, যাকে আমরা বলি হেড অফ প্রকিউরমেন্ট অ্যাক্টিভ এন্টিটি, হ্যাঁ, উনি আসলে অথরাইজ করতে পারবেন, কিন্তু 8 কোটি পর্যন্ত। যখন এই 8 কোটি পার হয়ে যাবে, এটা চলে যেতে হবে প্রজেক্ট, হ্যাঁ, প্রাইম মিনিস্টার অফিসে। হ্যাঁ, তখন কিন্তু প্রাইম মিনিস্টার হচ্ছে সচিবের থেকে সাইন করবে। আর এর উপরেও যদি চলে যায় তাহলে কিন্তু চলে যেতে হবে প্রাইম মিনিস্টারের কাছে। হুম, এই যে, তার মানে মেইন আইডিয়াটা হচ্ছে যে আমি আসলে বুঝতেই পারছি যে আমি আসলে বেশিরভাগ অর্গানাইজেশনের ম্যাট্রিক্স, এবং আমাকে আসলে সবার সাথে মিলে কাজ করতে হবে, এবং আমার ফুল অথরিটি নাই রিসোর্সের উপরে এবং আপনার বাজেটের উপরে। তাহলে এই এনভায়রনমেন্টটা বুঝে আমাকে কাজ করতে হবে। এই জন্য আসলে কমিউনিকেশন ম্যানেজমেন্ট, স্টেক হোল্ডার এনগেজমেন্ট, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু প্রজেক্ট ম্যানেজারের সাকসেসফুল হওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা একটা শব্দ বলি, লিডিং উইদাউট অথরিটি। সবাই একটু লিখে রাখেন, লিডিং উইদাউট অথরিটি কি জিনিস এটা, সবাই লিখেছে? এই যে আমরা যে যখন ম্যাট্রিক্স বা ফাংশনাল অর্গানাইজেশনে কাজ করব, আমার কি আছে ফুল অথরিটি আছে আমার উপর? আমার নাই কিন্তু। সেই অবস্থায় আপনি কিভাবে লিড করবেন, খুবই ইম্পর্টেন্ট। সো আপনার বেশিরভাগ জায়গায় অথরিটি থাকলে তখন তো লিড করা খুব সহজ। আপনি আর্মির কথা চিন্তা করেন, বা নেভিতে, আমাদের এখানে নেভির 2 ভাই আছেন। তো ওখানে যিনি সিনিয়র থাকবেন, হ্যাঁ, তার কথার বাইরে তো আমরা যেতে পারি না। উনি যেটা কমান্ড করবেন সেটাই এক্সিকিউট করতে হবে। আর্মিতে যদি মেজর কোনো কমান্ড দেয় তাহলে ক্যাপ্টেন এবং নিচে যারা আছে তাদের অবশ্যই মানতে হবে ওইটা। আবার লেফটেন্যান্ট কর্নেল যদি অর্ডার দেয় তাহলে মেজর থেকে বাকিদের ওটা মানতে হবে, এরকম। অথরিটি থাকলে তো ম্যানেজ করা সহজ, কিন্তু যখন আপনার অথরিটি নাই,
তখন আপনি কিভাবে ম্যানেজ করবেন? তখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সফট স্কিল ইউজ করা, ঠিক আছে? সফট স্কিল ইউজ করে ম্যানেজ করতে হবে। সফট স্কিল, ইমোশনাল স্কিল, লিডারশিপ স্কিল, সার্ভেন্ট লিডারশিপ, ঠিক আছে? পাওয়ার স্কিল এবং সফট স্কিল হচ্ছে মেইন টু যখন আপনার ইয়া থাকবেন। এবং আরেকটা পাওয়ারফুল টুল আছে অ্যাক্টিভ লিসেনিং। হ্যাঁ, এটাও সফট স্কিল একটা পার্ট। অ্যাক্টিভ লিসেনার হতে হবে। তো আমরা দেখবো সামনে কোনো একটা স্লাইডে যে আসলে ভালো প্রজেক্ট ম্যানেজার হতে হলে এবং লিডিং উইথ অথরিটি হতে হলে 13টা সফট স্কিল আপনার মধ্যে থাকতে হবে। সেটা আমরা সামনে দেখবো কোনো একটা জায়গায়। আচ্ছা, এখানে দেখবেন যে 4 নম্বরে একটা কিন্তু ছিল, 4 নম্বরটা ছিল কম্পোজিট। কম্পোজিট মানে এই তিনটার কম্বিনেশন যদি কোনো জায়গায় থাকে সেটাকে আমরা বলি কম্পোজিট, ঠিক আছে? আর দরকার নেই, একটুকে যথেষ্ট আমাদের। মেইন টেকওয়ে হচ্ছে এখান থেকে যে আসলে আপনি বেশিরভাগ অর্গানাইজেশনের ম্যাট্রিক্স, তার মানে আপনাকে সবার সাথে মিলিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? শুধু শুধু যদি প্রজেক্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশন হয়, সবচেয়ে সমস্যা কি কেউ জানেন? প্রজেক্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশন তো প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য ভালো, কিন্তু এটা অসুবিধা কি? কারো কারো আইডিয়া আছে? ম্যাক্সিমাম অর্গানাইজেশনে আপনার রেজা ভাই দেখা রিসোর্স থাকে না। তো হ্যাঁ, রিসোর্স ম্যানেজ করা, ফাইন্যান্সিয়াল অথরিটি থাকে না। তারপরে দেখা যায় যে ওইরকম ম্যান পাওয়ার থাকে না। হ্যাঁ, তারপরে আপনার অর্গানাইজেশনাল স্ট্রাকচারে দেখা যায় ছোট্ট একটা পার্ট নিয়ে সে কাজ করে। অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের গভর্নমেন্টের যে প্রজেক্টগুলি হয় সেই প্রজেক্টে দেখা যায় যে সে একাই, সঙ্গে আরো অল্প কিছু সেক্টর থাকে। যেমন বিভিন্ন প্রজেক্ট করে, যে প্রজেক্টগুলি দেখা যায় যে প্রজেক্টের সঙ্গে পিডব্লিউডি সংশ্লিষ্টতা থাকে। আমাদের যেমন কোস্টগার্ডের কিছু প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টের ভিতরে অন্য স্টেক হোল্ডারের সংশ্লিষ্টতা থাকে। এই সকল কারণে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইয়াকে একা কাজ করতে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি বললেন, একা কাজ করতে হয় না, কি বললেন? হ্যাঁ, জাস্ট একটা প্রজেক্ট অফিসে দেখা যায় 4-5 জন লোক আছে, তারা মিলে এই কয়েকজন কাজ করতে হয়। তো সেক্ষেত্রে এই সমস্যাগুলি আমরা ফেস করি। চ্যালেঞ্জ অনেক বেড়ে যায় না, অনেক কাজের লোড অনেক থেকে যায়। এক্স্যাক্টলি। অন্য ক্ষেত্রে কাজের লোড দেখা যায় এডিশনাল ডেটে কাজ, ফলে দেখা যায় যে এন্টায়ারলি সেপারেটলি যে সে প্রজেক্ট হিসেবে কাজ করতেছে এরকম নয়। এটা একটা, আবার দেখা যায় যে তার রিপোর্টিং অথরিটি ভিন্ন। দেখা যায় প্রজেক্ট সে ওই যে আপনি যেটা বললেন যে ফাংশনাল যেরকম কাজ করে, আমাদের প্রজেক্টগুলি এরকম ফাংশনাল কাজ করে। যেমন কোস্টগার্ডের যে ক্ষেত্রে দেখা যায় যে ডিজি হলো যে সুপ্রিম অথরিটি। সুতরাং প্রজেক্টের যদি ইকোনমিক কোনো, আপনি যে টার্মস এন্ড কন্ডিশন গুলো কিছুক্ষণ আগে দিলেন, যে একজনের উপর এক একজন থাকে, দেখা যায় যে তার একটা অথরিটি পাওয়ার আছে। ধরে নেওয়া হয় 2 কোটি টাকা, 2 কোটি টাকার উপরে টেন্ডার করতে গেলে বা কোনো কিছু প্রকিউরমেন্ট করতে গেলে তখন দেখা যায় তার আগে উপরের লেভেলে যেতে হয়। মানে অথরিটির লেভেলগুলি চেঞ্জ হয়। এই সকল ক্ষেত্রে দেখা যায় সে হ্যান্ডিক্যাপ হয়। সো প্রজেক্ট ওইটার উপর অনেকটা নির্ভরশীল। ঠিক আছে না? আমরা একটা জিনিস মনে রেখে, যদি প্রজেক্ট ফুললি প্রজেক্ট ওরিয়েন্টেড হয়, যেটা প্রজেক্টের জন্য ভালো, কিন্তু প্রজেক্ট ওরিয়েন্টেড হলে সমস্যা একটা হচ্ছে নো হোম। নো হোম, নো হোম মানে কি? যদি প্রজেক্ট না থাকে আমার চাকরি নেই। হুম, সেটা একটা ডিফিকাল্টি হয়। এই যে এখানে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি, মানে দেখবেন যে রিলেটিভ অথরিটি, যত ফাংশনাল থেকে আমরা প্রজেক্ট টাইজে যাব, তত অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনার হয়তো অথরিটি অনেক বেশি বাড়বে। হ্যাঁ, ফাংশনালে আপনার অথরিটি খুব একটা থাকে না, ম্যাট্রিক্সে কম্বাইন থাকে। কিন্তু আপনার রিসোর্সের উপরে, টিম মেম্বারদের উপরে, হ্যাঁ, ইভেন আপনার অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার রোল, সেটাও আসলে প্রজেক্ট ওরিয়েন্টেড হলে কি হবে, আপনি ফুল টাইম থাকবেন। আর যদি অন্য টাইপের অর্গানাইজেশন হন, তাহলে আসলে আপনি নিজে অন্য কাজ করতেছেন, তার সাথে সাথে প্রজেক্টের কাজটা আরো বেশি এক্সট্রা বার্ডেন হিসেবে করতে হচ্ছে। হ্যাঁ, এরকম আসলে চ্যালেঞ্জ গুলো আছে। তো এই টেবিলটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনি যত বাম থেকে ডানে যাবেন ফাংশনাল থেকে প্রজেক্ট ওরিয়েন্টেডে, তত অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনার সবকিছুর উপর অথরিটি বাড়বে, কাজের সুবিধা হবে। কিন্তু অসুবিধা হচ্ছে যে আপনার আসলে মানে প্রজেক্ট না থাকলে কাজ নাই, এরকম হয়ে যায়। তো আমরা বেশিরভাগই এই দুই টাইপের অর্গানাইজেশনে কাজ করি। তো আমি যেটা বললাম যে পাওয়ার স্কিল এবং সফট স্কিল, লিডিং উইদাউট অথরিটি, এগুলো ইউজ করে আসলে আমাদেরকে প্রজেক্ট ম্যানেজ করতে হবে, ঠিক আছে? এতক্ষণ যে আমরা ডিসকাসটা করলাম, অনেকে পার্টিসিপেট করলো আমাদের সাথে, এটাই আসলে এখানে একটা স্লাইডও ছিল, ইন্টারেক্টিভ ডিসকাশন। তা আমরা অলরেডি করেছি।
এবং আমি যেটা বললাম সবাই কিন্তু হয় ম্যাট্রিক্স কিংবা হয় আপনি ফাংশনাল অর্গানাইজেশনে কাজ করছেন। তো বসদের সাথে মিলে আপনাকে আসলে কোলাবোরেটলি কাজ করেই কাজটা তুলতে হবে আমাদেরকে। আচ্ছা, আমরা আজান দিয়েছে, তারপর আমরা একটু 5 মিনিট সময় নিচ্ছি, যে এটা আসলে এটা শেষ শেষ করে দিব, মানে আমরা একটু একটু বোধহয় বাকি আছে। এই 12টা প্রিন্সিপাল উই অলরেডি টক, তাই না? এই আপনাদের পড়তে বলেছিলাম যে চ্যাপ্টার 3 পিএম বক্স 7 এই 12টা প্রিন্সিপাল পিএমআই। হ্যাঁ, সেটা একবার পড়ে নেবেন, অনেক মনে হয় পড়ে ফেলছেন অলরেডি, আর দরকার নেই। হ্যাঁ, একবার পড়লি, আমরা এটা আরো ডিসকাস করেছি অলরেডি, তো এটা বাদ দেন। এরপরে আমরা এই যে 8টা ডোমেইন নিয়েও কথা বলেছিলাম, তাই না? 8টা ডোমেইন। তো আমরা আসলে প্রতিটা ডোমেইনই টাচ করবো, দেখবেন। হ্যাঁ, প্রতিটা ডোমেইনই আমরা টাচ করব। সো আমরা যে নেক্সট ক্লাসে আমরা টিম এবং স্টেক হোল্ডার এই দুইটা কভার করবো নেক্সট ক্লাস। আজকে না, নেক্সট ক্লাস আমরা কভার। আর অলরেডি এই ডোমেইনটা আমরা কভার করেছি। কোথায় কভার করেছি? এটা হচ্ছে অ্যাজাইল প্র্যাকটিস গাইডের চ্যাপ্টার 3। ঠিক আছে, হাইব্রিড, অ্যাজাইল, প্রেডিক্টিভ, ইটারেটিভ, ইনক্রিমেন্টাল, এটাই জায়গাতে আছে। অলরেডি আমরা কভার করেছি। আর এই তিনটা আমরা কভার করব যখন আসলে লেসন 3, মানে নেক্সট ক্লাসের পরের ক্লাস থেকে আমরা শুরু করবো এটা। মেজারমেন্ট অলরেডি আমরা অ্যাজাইলের ম্যাট্রিক্স দেখেছিলাম, কিভাবে অ্যাজাইলে বার্ন ডাউন চার্ট, বার্ন আপ ইউজ করা হয়। আরো ট্রেডিশনাল অনেক টুল আছে যেগুলো আমরা এখানে করবো। হ্যাঁ, এটা লেসন মোস্ট প্রবলি 4 বা 5 গিয়ে পড়বো। আর রিস্ক নিয়ে আমরা পড়বো লেসন 3 তে। রিস্ক নিয়ে আনসার্টেনিটি মানে হচ্ছে রিস্ক। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন গুলো আমরা কাভার করবো। অলরেডি এইটা শুধু কাভার হয়েছে, বাকি দুইটা নেক্সট ক্লাসে কাভার হবে। আর সামনে গুলো বাকিগুলো কাভার হবে। এরপরে আমরা অ্যাজাইল নিয়ে যেটা আমরা একদম ডিটেল পড়েছি অ্যাজাইল প্র্যাকটিস গাইডে, সেটা দেখেন এখানে খুবই সংক্ষেপে বলা ছিল। 4টা ভ্যালু এবং 12 প্রিন্সিপাল, এবং প্রায় আমি বলেছি 50টারও বেশি প্র্যাকটিস আছে, যেমন আমরা স্ক্রাম, কানমান, তাই না, লিন, এগুলো আসলে এই যে 50টারও বেশি প্র্যাকটিস আছে যেগুলো আমরা যখন যেটা লাগবে উইল ইউজ। হ্যাঁ, কোনো এরকম না যে যেটা শিখেছি ওর বাইরে যাওয়া যাবে না। আমরা একটা শব্দ পড়েছিলাম না, সুহারি, লাস্ট ক্লাসে, জি স্যার। সুহারি। শুরুতে হয়তো একটা প্র্যাকটিসে আমরা ইউজ করবো, একটা দুইটা, পরে হয়তো আমরা আরো বেশি আমাদের টুল কিটকে এনরিচ করবো আমরা। এই যে আমরা 4টা ভ্যালুজ পড়েছি অলরেডি, যেটা আমরা ওখান থেকে পড়েছিলাম আমার আলাদা স্লাইড থেকে। 12 প্রিন্সিপাল অ্যাজাইলের, এটা আমরা অলরেডি কভার করেছি। ঠিক আছে, এবং আমরা এটাও আলোচনা করছি যে ডুইং অ্যাজাইল ভার্সাস বিইং অ্যাজাইল। আমরা আসলে বিইং অ্যাজাইলটাকে চাচ্ছি। ঠিক আছে, মাইন্ডসেটটাকে আমরা চাচ্ছি। এই জিনিসগুলো এখন আমার মনে হয় ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড, এবং আমরা অলরেডি কভার করেছি। আর একটা কথা আমি আপনাদের বলেছিলাম, টেইলরিং করা। কনটেক্সট কাউন্ট একটা শব্দ লিখেছি না, কনটেক্সট কাউন্ট, আপনাকে লিখতে হুম। বলছিলাম কনটেক্সট কাউন্ট এন্ড চয়েস ইজ গুড। এই যে আমরা এত মেথোডলজি শিখলাম, হ্যাঁ, কিন্তু আপনার এনভায়রনমেন্ট, আপনার কালচার, আপনার অর্গানাইজেশনের রিসোর্সের ক্যাপাবিলিটি এক না, ডিফারেন্ট। আপনি সেই অনুযায়ী টেইলর করে যেখানে যে ধরনের লাগবে, কোথাও অ্যাজাইল ইউজ করবেন, কোথাও হাইব্রিড ইউজ করবেন, কোথাও হয়তো আপনি প্রেডিক্টিভ ইউজ করবেন, কিংবা হাইব্রিড মানে কি কম্বাইন্ডলি আমরা দুইটাও ইউজ করতে পারি। সেটা বেস করবে কিসের উপরে? আপনার কনটেক্সটের উপরে। এবং সেটাকে আমরা বলতেছি টেইলর করে নেওয়া নিজের মতো করে। ঠিক আছে, সেই টেইলরিং নিয়েও কিন্তু পিএম বক্স 7 এডিশনে একটা আলাদা চ্যাপ্টার আছে টেইলরিং নিয়ে। হ্যাঁ, আপনারা পড়তে পারেন, পড়ে দেখতে পারেন, একটু ইন্টারেস্টিং, বা পরেও পড়েন, এখন দরকার নেই। টেইলরিং নিয়ে একটা আলাদা চ্যাপ্টার আছে, যে আপনার সিচুয়েশনের উপর বেস করে প্রসেস গুলো কিভাবে টেইলর করবেন, ডকুমেন্ট গুলোকে কিভাবে টেইলরিং করবেন, হ্যাঁ, কি কি প্র্যাকটিস ইউজ করা উচিত, এগুলো নিয়ে একটা চ্যাপ্টার আছে। ঠিক আছে, তাহলে আমরা দেখেন এই জিনিসগুলো আসলে লেসন 1 এর টপিক 1-এ কভার করলাম। নেক্সট আমরা নামাজের ব্রেক থেকে এসে স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা ব্রেকে যাচ্ছি।